সিমেন্টের ঢালাইয়ে বন্ধ ড্রেন রাজধানীর জলাবদ্ধতার আরেক কারণ। এনবিআর-এর নজরদারির অভাবে ভ্যাট ফাঁকি বাড়ছে হোটেল রেস্তোরাঁয়। এবং ট্রাম্পের উপর হামলার পর জাতীয় ঐক্যের ডাক বাইডেনের। Sponsored by Abiba Finance Limited. এটি নিউজ দেখছেন। দুপুর 12টা নিউজ আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম। বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। হোটেল রেস্তোরাঁতে গ্রাহকরা ভ্যাট দিলেও সঠিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে তা জমা দিচ্ছেন না ব্যবসায়ীরা। এনবিআর-এর নজরদারির অভাবে ভ্যাট ফাঁকি বাড়ছে। যদিও ব্যবসায়ীদের প্রশ্ন এনবিআর-এর স্বচ্ছতা নিয়ে। আরাফাত ইসলাম শুভর রিপোর্ট। ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি মেশিন এর মাধ্যমে যে কোনো সেবা প্রদান বা পণ্য বিক্রির তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে ভ্যাট অনলাইন প্রকল্পের সার্ভারে সংরক্ষণ করা হয়। তবে এই যন্ত্রটি অনেক প্রতিষ্ঠানে থাকলেও এর যথাযথ ব্যবহার নেই। অভিযোগ আছে ভ্যাট ফাঁকি দিতেই ক্যাশলেস ট্রানজ্যাকশনের পরিবর্তে ক্রেতার কাছ থেকে ক্যাশ পেমেন্টে নেওয়া হয়। বিশেষ করে রাজধানী ঢাকার এমন কোনো অলিগলি নেই যেখানে একাধিক রেস্তোরাঁ পাওয়া যাবে না। এসব হোটেল রেস্তোরাঁ ভোক্তাদের কাছ থেকে ভ্যাট আদায় করলেও কাঙ্ক্ষিত হারে সেই ভ্যাট পাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ভ্যাট আইন অনুযায়ী পণ্য ও সেবার বিপরীতে গ্রাহকের কাছ থেকে ভ্যাট আদায় করে প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দেয়া হোটেল রেস্তোরাঁ দায়িত্ব। কিন্তু ভ্যাট আদায় করলেও তারা সরকারি কোষাগারে তা জমা দেয় না। 2022 সালে এনবিআর ভ্যাট ফাঁকি রোধে রাজধানী জুড়ে নিয়মিত অভিযান চালালে নামিদামি অনেক রেস্তোরাঁর ভ্যাট ফাঁকির চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট মাত্র 5%। এরপরও কাঙ্ক্ষিত ভ্যাট আদায় হচ্ছে না কেন? এনবিআর বলছে যে আমি মেশিন দিচ্ছি, কিন্তু ক্রেতা যদি ওর কাছে রিসিট না নেয় বা না পায় তাহলে তো এটা বসেও লাভ হচ্ছে না। উভয়েরই দায়িত্ব হচ্ছে নিজের থেকে আমি কমপ্লাই হব, তাহলে এটা হবে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিবও ভ্যাট ফাঁকির বিষয়টি স্বীকার করেন। সরকার অটোমেশন করে দেওয়ার পরে ভ্যাট জমা দিতে গেলে তাদের কাছ থেকে আবার সাইন নিতে হয়। এই সাইন নিতে গেলেও কিন্তু তাদেরকে আন্ডার টেবিল টাকা দিতে হয়। এই যখন থেকে এটা করা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই আপনার রেস্তোরাঁ মালিকরা ভ্যাটটা ফাঁকি দেওয়ার চেষ্টা করে। হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট ফাঁকি বন্ধে এনবিআরকে কঠোর হবার পরামর্শ এই অর্থনীতিবিদের। ইএফডি মেশিন যে সরকার কেন দিবে? আপনি যে হিসাবায়নটা রাখবেন যন্ত্রের মাধ্যমে, যন্ত্র নিজস্ব ওয়েতেই ব্যবহার করবেন, কিন্তু সেই যন্ত্রের সাথে আপনি কানেক্টিভিটি যেটা হচ্ছে এনবিআর-এর যে মূল হাব, সেই হাবে প্রতিদিন চলে যাবে। ঢাকায় সব মিলিয়ে 27,000-এর মতো রেস্তোরাঁ আছে। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের বিরুদ্ধে রয়েছে নানা দুর্নীতির অভিযোগ। এসব প্রতিষ্ঠানের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও কর্মচারীদের একজনের তথ্য সামনে আসলেও 10 জন রয়ে যান ধরাছোঁয়ার বাইরে। খুলনা দুদক কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী পলাশ চন্দ্র ঢালি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন তিনি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে বিগত কয়েকটি বছরই কিন্তু খুলনার যে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ যে সকল দপ্তর, বিশেষ করে সড়ক ও জনপথ, এলজিডি, জনস্বাস্থ্য প্রকৌশল, সিভিল সার্জন অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতির চিত্র কিন্তু দেখা গেছে। এর আগে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে খুলনা যশোরের যে সড়কের যে দুর্নীতি হয়েছে, 348 কোটি টাকার সড়কে কিন্তু এক মাস যেতে না যেতেই সেখানে কিন্তু র্যাটিংয়ের মাধ্যমে সে কিন্তু রাস্তাটি কিন্তু নষ্ট হয়ে গেছে। সেখানে নতুন আবার 160 কোটি টাকার নতুন প্রকল্প বরাদ্দ প্রস্তাব চাওয়া হয়েছে। গতকাল 14/7/2000 তারিখে খুলনা দুদক অফিসে একটি মামলা হয়েছে। সেখানে খুলনা শিপইয়ার্ডের এমবি সৃজনী লঞ্চ বিক্রয়ের জন্য দাখিলকৃত সর্বোচ্চ দর
35,85,550 টাকা, কিন্তু সেটি সেই দরে বিক্রি না করে কিন্তু সেখানে সংশোধিত দর 25,10,000 টাকায় বিক্রয় করার অপরাধে কিন্তু সেখানকার একজন কর্মকর্তার নামে কিন্তু সেখানে দুদকের মামলা হয়েছে। অর্থাৎ সেখানে 10,75,550 টাকার একটি বড় ধরনের একটি দুর্নীতির কারণে কিন্তু গতকালকে এই মামলাটি হয়েছে। প্রধানমন্ত্রীর যে কড়া হুঁশিয়ারি, তারপরে কিন্তু দুদক অফিস এখন কিছুটা নড়ে চড়ে বসছে। এই ছিল আমার কাছে খুলনার দুর্নীতিগ্রস্ত যে খুলনার যে দপ্তরগুলো তার সর্বশেষ তথ্য। ঠাকুরগাঁয়ে অবৈধ আয় বহির্ভূত সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। অভিযুক্তদের নামে মামলার পাশাপাশি চলছে এনফোর্সমেন্ট অভিযান। এ বিষয়ে বিস্তারিত জানাতে পৌর শহরের দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, আসলে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে দুদক জানাবেন, এবং সেই সাথে মামলার পাশাপাশি এনফোর্সমেন্টের অভিযানের কথা বলা হচ্ছে, এছাড়া আর কি ব্যবস্থা নিয়েছে দুদক, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ টুম্পা। 2013 সালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যিনি ছিলেন, ওনার মাধ্যমে ঠাকুরগাঁয়ে 6 জন শিক্ষিকাকে ভুয়া সনদপত্র, ভুয়া কাগজপত্র দিয়ে নিয়োগ দেওয়া হয়, এবং এই যে 6 জন শিক্ষককে নিয়োগ দেওয়ার ফলে এ মাসে একটি মামলা দায়ের করেছে যে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় দুদক। এছাড়াও ঠাকুরগাঁয়ে যে সকল দুর্নীতিগুলো হচ্ছে, এবং যদি বলি যে গত মাসের 3 জুন একটি গণশুনানি হয়েছিল, সেখানে 34টি দপ্তরের বিরুদ্ধে 60টি অভিযোগ ছিল। যে 60টি অভিযোগের মধ্যে ইতিমধ্যে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এবং এছাড়াও আমরা দেখেছি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের একটি কাজ ছিল, কিন্তু 500 মিটার সড়কের কাজ না করেও সেটি বিল হাঁকিয়ে নেওয়ার যে একটি ঘটনা, সেই ঘটনা তো দুর্নীতি দমন কমিশন যারা দুদকের কর্মকর্তা রয়েছে তারা এটিরও ব্যবস্থা করেছেন। এখন পর্যন্ত দুদক আমাদেরকে জানিয়েছেন তারা 6টি মামলা করেছেন, তার মধ্যে 4টি মামলা চার্জশিট দাখিল করা হয়েছে, এবং আর 2টি মামলা চার্জশিট দাখিলের কাছাকাছি রয়েছে। এই 6টি মামলার মধ্যে তারা এই চলতি বছরে 6টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছেন এবং তাদের ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং ঠাকুরগাঁও থেকে 30টি ফাইল তারা যে প্রধান যে কার্যালয় রয়েছে দুদকে সেখানে তারা পাঠিয়েছেন। তারা বলছেন যে ঠাকুরগাঁয়ে যাদের অবৈধ সম্পদ রয়েছে এবং আয় বহির্ভূত সম্পদ রয়েছে, তাদের যে নথি, সেই নথিগুলো তারা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মধ্য দিয়ে এবং বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে তারা কাজ করে যাচ্ছে এবং কাজ করছেন। এবং তারা বলছেন, এবং যারা সাধারণ মানুষ রয়েছে তাদের যেমনিভাবে অভিযোগ রয়েছেন, এই অভিযোগের বরাত দিয়েই যারা দুর্নীতি দমন কমিশন যে রয়েছে তারা তাদের কাজ পরিচালনা করছেন। টুম্পা। সামাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁও জেলা দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন প্রতিনিধি এম এ সামাদ। এদিকে মাদারীপুর ও শরীয়তপুর 2 জেলার দুর্নীতি প্রতিরোধে কার্যক্রম পরিচালিত হয় সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুর থেকে। এরই মধ্যে কার্যালয়টি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে মাদারীপুরের দুদক সমন্বিত জেলা কার্যালয় থেকে। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জহিরুল ইসলাম খান। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুর থেকে কিন্তু মাদারীপুর এবং শরীয়তপুর এই 2 জেলার দুর্নীতি সংশ্লিষ্ট যেসব বিষয়ের তদন্ত বা ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণ করা হয় এই কার্যালয় থেকে। বিগত কয়েকদিন আগে মাদারীপুরের যে পুলিশ নিয়োগের 2019 সালে যে 70 লক্ষ টাকার যে দুর্নীতি হয়েছিল, 70 লাখ টাকা উদ্ধার করা হয়েছিল, সেই বিষয়ে কিন্তু যে মামলা হয়, মামলার প্রেক্ষিতে সেই তদন্ত পরিপ্রেক্ষিতে চার্জশিট কিন্তু আদালতে জমা দিয়েছে এই মাদারীপুরের সমন্বিত দুর্নীতি দমন কার্যালয়ের পক্ষ থেকে। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ ছিল বা যে দুর্নীতির বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তালিকা পাঠানো হয়েছিল দুর্নীতি দমন কমিশন, সেই তদন্ত কিন্তু চলছে। বর্তমানে সারা বাংলাদেশে আলোচিত সৈয়দ আহমেদ আলীর জীবনের যে পিএসসি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, সেই বিষয়ে যদি কখনো মাদারীপুরের অংশ তদন্তের প্রয়োজন হয়, সেই তদন্তও কিন্তু এখানে করবে। এবং যে সাবেক আইজিপির যে তদন্ত, সেই সব তদন্ত সহ দুর্নীতির তদন্ত সহ কিন্তু মাদারীপুরের এই সমন্বিত জেলা কার্যালয়ের পক্ষ থেকে করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে যেহেতু দুর্নীতির প্রতিরোধের হাত দিয়েছে সেহেতু ব্যবস্থা গ্রহণ করা হবে, এই প্রেক্ষিতে কিন্তু মাদারীপুরের সর্বস্তরের মানুষজন কিন্তু আশা করছে যে এখন দুর্নীতির বিরুদ্ধে যেসব ক্ষেত্রে দুর্নীতি আছে সেই সব ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদারীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। 27 পেরিয়ে 28 বছরের জয়যাত্রা শুরু হলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার। রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে 27তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল থেকে এটিএন বাংলা পরিবারকে শুভেচ্ছা জানাতে আসছেন বিশিষ্টজনেরা। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান।
অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচার করে বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এখনো পছন্দের টেলিভিশন। এই ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের প্রত্যাশা পূরণে নিরপেক্ষভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান তারা। এটেন বাংলার সকল উদ্যোগ দেশ ও দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই হয়ে এসেছে, ভবিষ্যতেও তাই হবে বলে বরাবরই অঙ্গীকার জানিয়ে এসেছেন ডক্টর মাহফুজুর রহমান। অন্য প্রসঙ্গ, মাদকাসক্তরা যেন চুরি করতে না পারে, কেউ যেন দুর্ঘটনায় না পড়ে, এই যুক্তিতেই ম্যানহোল মুক্ত হয়েছে ঢাকার ড্রেনগুলো, যেখানে দেয়া হয়েছে সিমেন্টের স্থায়ী ঢালাই। আর এই ঢালাইয়ের কারণে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতায় স্থবির পুরো শহর। নগরবাসী পানির এই ভোগান্তি থেকে কি মুক্তি পাবে? অনুসন্ধান মাহফুজা মুসলিহির। দায়িত্ব নেয়ার পর ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে দুই মেয়রের প্রতিশ্রুতি ছিল এমনই। যদি ভারী বৃষ্টি হয় তাহলে 2 ঘন্টা, আর যদি মাঝারি ভারী বৃষ্টি হয় ঢাকাবাসীকে 1 ঘন্টার মধ্যে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছে। জলাবদ্ধতা মোকাবেলা করার জন্য অলরেডি আমি প্রায় 52 কোটি টাকা আমাদের সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে খরচ করেছি। কিন্তু দিন যায় বছর যায়, ঢাকাবাসীর দুর্ভোগ আর কমে না, বরং যেন বাড়ছেই। মুহূর্তের বৃষ্টিতেই সয়লাব পুরো ঢাকা। বর্ষাকালে রাস্তা খোঁড়াখুঁড়ি তো আছেই, এক সংস্থা সড়ক কাটে তো আরেক সংস্থা ভরে। এই কাটাকুটির মধ্যেই ম্যানহোলের ঢাকনাগুলোকেও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সিমেন্টের ঢালাই দিয়ে। ম্যানহোলগুলো পার্মানেন্ট ভাবে আটকিয়ে দিছে। আগে যে তুলনায় পানি উঠতো এর থেকে মনে করেন যে এবার আরো বেশি পানি উঠছে। এমনও দিন আছে যে আমরা কলেজে যেতেই পারছি না পানির জন্য। বহুত দুর্ভোগ পাইছি, পায়ে গা হয়ে গেছে গা। নগর পরিকল্পনাবিদরাও বলছেন, এক্ষেত্রে তাৎক্ষণিক তৎপরতার ঘাটতি আছে সিটি কর্পোরেশনের। দায়ী করেন অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি সংস্থাটির অব্যবস্থাপনাকেও। নগর ব্যবস্থাপনায় ত্রুটি আছে। সিটি কর্পোরেশনের যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে পারছেন না। তদারকি মেয়র থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলররা এবং ওয়ার্ড কর্মকর্মচারী যারা আছেন সবাইকেই তৎপর হতে হবে। তবে আত্মপক্ষ সমর্থন করলেন এই কর্মকর্তা। কোনো দায়নীতি রাজি নয় সিটি কর্পোরেশন। এই ঢাকনাগুলোকে যদি আমি খুব শক্তভাবে না লাগাই, মাদকাসক্ত প্রতিনিয়তই নিয়ে যায়। আমাকে আপনি দায়ী করতে পারবেন, কিন্তু তার পিঠে কতটুকু বোঝা দেয়া যাবে? বলে যে আমাদের লোকরা ডিউটি করে না, দায়িত্ব পালন করে না। এটা সর্বাঙ্গে এইটি আমি স্বীকার করব না। নাগরিকদের ওইখানে এটা ভূমিকা পালন করতে হবে, বিশেষভাবে যত্রতত্র যেখানে সেখানে যে কোনো কিছু ফেলা যাবে না। ভুক্তভোগীদের প্রশ্ন, তাহলে দায়টা কার? দুনিয়ার পলিথিন পরিষ্কার করে না তো সিটি কর্পোরেশনে। ময়লা তো রাস্তায় মানুষ ফেলবে, তার জন্য কি ওনারা পরিষ্কার করবে না? এটা কোনো কথা হলো না, যুক্তি হলো নাকি? কেবল সিটি কর্পোরেশন একাই দায়ী নয়। সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা যেমন বলছেন, একই সঙ্গে দায়ী করছেন রাজুককেও। তিনি বলছেন, পর্যাপ্ত জায়গা না রেখে ঘরবাড়ি করায় রাস্তা সরু হওয়ার কারণেই জলাবদ্ধতার পেছনে রাজুক যেমন দায়ী, এ দায় নিতে হবে সাধারণ মানুষকেও। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর মেয়র আনিসুল হক সড়ক আবারও বেদখল হতে চলেছে। সড়কে ট্রাক, কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে রাখায় যানবাহন চলাচলের লেন সংকুচিত হয়ে পড়ছে, যার ফলে যানবাহন চলাচলে দেখা দিচ্ছে ধীরগতি। অন্যদিকে রাস্তায় ট্রাক পার্কিং করায় রিকশার জন্য তৈরি করা আলাদা লেন কোনো কাজেই আসছে না। ভোগান্তি পোহাতে হচ্ছে সড়ক ব্যবহারকারীদের। সম্রাট আনোয়ারের রিপোর্ট। এ যেন ইঁদুর বেড়ালের খেলা চলছে। প্রথম দফায় 2015 সালের পর দ্বিতীয় দফায় এবছরের মে মাসের শেষ নাগাদ উদ্ধার করা হয় রাজধানীর মেয়র আনিসুল হক সড়ক। কিন্তু মাত্র 1.5 মাসের মধ্যে আবারও বেদখলের পথে সড়কটি। 7 রাস্তা থেকে সড়কের বিসিক ভবন পর্যন্ত অংশ মোটামুটি খালি রাখার চেষ্টা হলেও সেখান থেকে কারওয়ান বাজার রেল ক্রসিং পর্যন্ত অংশে আগের মতোই সড়কে দাঁড় করিয়ে রাখা হচ্ছে ট্রাক, কাভার্ড ভ্যান। এমনকি ট্রিপ থেকে ফেরা ট্রাকের ধোঁয়া মোছা এবং মেরামতের কাজও হচ্ছে সড়কে। লেগুনা স্ট্যান্ডটি কিছুটা দূরে সরিয়ে নিলেও সিরিয়ালে থাকা লেগুনার ট্রিপের শুরুটা আগের মতোই রেল ক্রসিংয়ের সামনে থেকেই হচ্ছে। এর ফলে সংকুচিত হয়ে পড়ছে যানবাহনের চলাচলের জায়গা। এতে গেল কয়েকদিনের নির্ঝঞ্ঝাট যাতায়াতে আবারও বাধা। ট্রেন আসার সময় এমনিতে জ্যাম,
তারপরে সাইডে খাড়া গাড়িগুলোর জন্য আমাদের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হয়। আমি তো স্ট্যান্ডে বড় হয়েছি, স্ট্যান্ডে থাকি। মেন উদ্দেশ্যটা ট্রাকের কারণে জ্যামগুলো এখানে বাজে। মাঝে মাঝে ট্রাকে অনেক জাম লাগাইতে হয়, এই আমরা যাইতে কষ্ট হয় আমাকে। অবৈধ ট্রাক পার্কিংয়ের কারণে কাজে আসছে না রিক্সা সাইকেল চলাচলের আলাদা লেন, ভাঙাচোরা লেন ডিভাইডার অরক্ষিত, সেগুলোও খুলে নেয়ার চেষ্টা। সড়কের দুই পাশের দেয়ালের আলপনা নীতিবাক্য হারিয়ে গেছে বিভিন্ন বিজ্ঞাপনের ভিড়ে। সরকার তো ওই পিছে একটা জায়গা করে দিয়েছিল, এরা তো এখানে ভিতরে নেয় না, এরা সব সময় নিয়ে এই রাস্তার ভিতরেই রাখে গাড়ি। সময় যত গড়ায় সড়কে রাখা ট্রাকের সংখ্যা বাড়ে, এমনকি আবর্জনা ফেলার জায়গাটাও হয়ে উঠেছে এই সড়ক। কারওয়ান বাজার অথবা ফার্মগেট থেকে যারা তেজগাঁও অভিমুখে আসতে চান তাদের জন্য এই সড়কটি অতীব গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্ব বুঝেই কিনা এই সড়কটিকে বারবার দখলমুক্ত করার নানা প্রয়াস আমরা দেখতে পাই। কিন্তু তারপরও কেন যেন এই সড়কটি বারবার দখল হয়ে যায় এবং এইখানেই গড়ে ওঠে ট্রাক স্ট্যান্ডের বাড়তি অংশ। আর এই সমস্যা থেকে উত্তরণ চান জনগণ। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। নোয়াখালীর উপকূলীয় উপজেলার সুবর্ণচরে শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের জন্য প্রস্তাবিত জমি দখল করছেন স্থানীয় 2 আওয়ামী লীগ নেতা। চরলক্ষ্মী, উড়িরচর ও চর নোমান মৌজার 1 নম্বর খাস খতিয়ানের জমির ফসল নষ্ট করে অর্ধশতাধিক পুকুর খুঁড়ছেন তারা। প্রতিবাদে মাঠে নেমেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের তথ্য, ছবিতে বিস্তারিত। 2014 সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমুদ্র গবেষণার জন্য 400 একর খাস জমি বরাদ্দ চায় সরকারের কাছে। তার প্রেক্ষিতে 150 একর খাস জমির বন্দোবস্ত প্রক্রিয়াধীন। উপজেলা নির্বাচনের পর থেকেই শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমিসহ আশেপাশের 700 একর জায়গা দখলের উৎসবে মেতে ওঠেন কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানি এবং সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তাদের লোকজন। চলছে ভেকু মেশিন দিয়ে দিনরাত পুকুর কাটার উৎসব। চরলক্ষ্মী গ্রামে প্রতিবাদ সমাবেশ করেন জমিহারা কৃষকরা। আঙ্গারে ফিডি মারি আঙ্গারে এই ফসল তুলে দিছে, উচ্ছেদ করি। এখন আমরা উচ্ছেদ করে দিয়েছি, আমরা কোনো রকম এখন বের খুলে জায়গা এক দেখো আলু থাকতেছি। যে ভূমির জমিন ভূমিনে চাই যে আমাদের দাবি পূরণ করণ চাই। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, 27 পেরিয়ে 28 বছরের জয়যাত্রা শুরু হলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজন চলছে। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিউজের স্বাধীনতা পাই বলেই আমরা জনগণের কাছে আমাদের সত্য তথ্যগুলি আমরা প্রচার করতে পারি। আমাদের এই 27 বছর পেরিয়ে আজকে 28 বছর পদার্পণ, এই দীর্ঘ পথ খুব সহজ ছিল না। শুরুতে অনেক আমাদের কষ্ট করতে হয়েছে। আমরা এখন যেরকম দেখা যাচ্ছে যে আজকে লাইসেন্স পেলেও কালকে থেকে টেলিভিশন চালু করে আমাদের এই তখন একমাত্র বাংলাদেশ টেলিভিশন ছিল টেরিস্ট্রিয়াল টেলিভিশন। আমরা যখন শুরু করি তখন কমপ্লিটলি একটা ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে। তখন কিন্তু বাংলাদেশের লোক স্যাটেলাইটের টেলিভিশন চলতে পারে এই কনসেপ্টটাই জানা ছিল না। তাই যাই হোক, তখন আমরা শুরু করি বিটিভির কিছু সংখ্যক লোককে নিয়ে। কিন্তু সমস্যা যেটা হতো যে বিটিভি ছিল টেরিস্ট্রিয়াল, আমরা স্যাটেলাইট, এই দুটি কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের প্রসেস পদ্ধতি। তো এই পদ্ধতিতে আসতে বা আমাদের চালু করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। কোনো টেকনিশিয়ান কলা কৌশলী আমরা তখন পেতাম না। যে কটাই আমরা আমাদের শুরুতে যাদেরকে নিছি বিটিভির রিটায়ার্ড কিছু লোককে নিয়ে আমরা শুরু করি আমাদের যাত্রা। কিন্তু সমস্যা করতাম ওটাই যে তাদের স্যাটেলাইট টিভি চালার মতো জ্ঞান তাদের ছিল না, শুধু তারা টেরিস্ট্রিয়ালটাই তারা ভালো বুঝতো। তো যাই হোক, আমরা সবকিছু অতিক্রম করে সবকিছু পেরিয়ে আজকে আমরা অনেক দূর 27 বছর পেরিয়ে 28 বছর পা দিলাম। আমাদের পরপর যে চ্যানেলগুলি এখন যারা করতেছে তাদের জন্য খুব সহজ ছিল, আমাদেরকে অনুকরণ করে তারা যে চালু করছেন তার পরবর্তীকালে। আমি এখানে একটা জিনিস সবসময় বলি, আমার সব বক্তৃতাতে যে আমি বলি যে আমরা শুরুতে আমাদের সঙ্গে সহযোগিতা করছিলেন ইমপ্রেস টেলিফিল্মের সাগর সাহেব।
উনি যদি সে সময় আমাদের দিকে হাত না বাড়িয়ে দিতেন, হয়তোবা আমাদের এত সহজে এই পথ চলাটা এত সহজ হতো না। কারণ তখন একমাত্র ওনারাই প্যাকেজ নাটক, প্যাকেজ বিভিন্ন ম্যাগাজিন ওনারাই করতেন তখন একমাত্র। তো যাই হোক, তো ওনাদেরকেও জানি না আমার আন্তরিক ধন্যবাদ। আমি আরেকটি লোকের কথা সবসময় বলি, তিনি হচ্ছেন স্কয়ারের অঞ্জন চৌধুরী। উনি আমাদের শুরুর প্রথম দিন থেকেই আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে আসছেন। উনি যদি আমাদের সেই সময় হাত না বাড়িয়ে দিতেন, হয়তোবা আমরা তখন মুখ থুবড়ে পড়ে যেতে হতো। তো যাই হোক, সবারই সহযোগিতা আমরা পেয়ে আসছি। আজকে 18 বছর পদার্পণে আমি জানাই বাংলাদেশের অগণিত কেবল অপারেটরদেরকে আমার পক্ষ থেকে, আমার এটিএন বাংলার পক্ষ থেকে ধন্যবাদ। আমি জানাই বিজ্ঞাপনদাতাদের, আমি সকল কলা কৌশলী শিল্পী সবাইকে জানাই আজকের এই 28 বছর পদার্পণের মুহূর্তে আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে, এটিএন নিউজের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। দিন, একটা কথা বলে না, দিন যায় ভালো আসে খারাপ, আমরা কিন্তু সেটা বুঝতেই পারি। আমাদের টেলিভিশন চলার পর থেকেই আমরা বুঝতে পারতেছি যে আমাদের দিন খুব ভালো আসতেছে না, কারণ এতগুলি টেলিভিশন বাংলাদেশে চালু হয়েছে, কিন্তু বিজ্ঞাপন তো সেই হারে 40 গুণ তো বিজ্ঞাপন বাড়ে নাই, যেটা আমরা এখন ফেস করতেছি। তো এখানে মাননীয় স্পিকার সাহেব আছেন, ওনাকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, যাতে আমরা এই এতগুলি চ্যানেল, আপনারা এতগুলি চ্যানেল পারমিশন দিচ্ছেন, কিন্তু এই এতগুলি চ্যানেল যাতে টিকে থাকতে পারে, এরকম একটি পদক্ষেপ যদি আপনার সরকারের পক্ষ থেকে যদি নেন, তাহলে হয়তো আমরা বাঁচবো, না হলে এই অনেক টেলিভিশনই ঝরে যাবে কিছুদিনের মধ্যে। কারণ বিজ্ঞাপন নিয়ে যেরকম টানা হেঁচা শুরু হয়েছে, তো এটা আমি বলবো এটা বিজ্ঞাপন নিয়ে কিন্তু আনহেলদি কম্পিটিশন শুরু হয়েছে। এই যে জিনিসটা হলে আমাদের পক্ষে খুব বেঁচে মানে চালিয়ে যাওয়া খুব কঠিন। তো যাই হোক, স্পিকার আমাদেরকে বলবো, আপনি একটু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন যে এতগুলি লাইসেন্স যখন উনি আমাদের দিচ্ছেন, যাতে এগুলি টিকে থাকতে পারে, তার জন্য একটা ব্যবস্থা করে দেন। আমার ওনার কাছে দাবি থাকবে, অতি শীঘ্র যেন আমাদেরকে পে চ্যানেলের ব্যবস্থা করে দেন। পে চ্যানেল যদি আমরা করতে পারি, আমরা সব রকম সমস্যা থেকে উত্তর পেরিয়ে আসতে পারবো। সুতরাং মাননীয় স্পিকার, আপনাকে আবারও বলি, আপনি একটু দেখবেন আমাদের এই ব্যাপারটা, কারণ এটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। আপনাকে আবারও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমরা শুনলাম আমাদের যে গণমানুষের কথাগুলো। দর্শক, দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দর্শক, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান চলছে। সেখানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং তাঁরই ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করে। মাত্র 3 বছর 7 মাস তিনি হাতে সময় পেয়েছিলেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার। কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, যুদ্ধকালীন একটি বছর কোনো খাদ্য উৎপাদন হয়নি, আর পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম চালিয়ে পড়ে সরকার করেছিল। কারেন্সি নোটগুলি পুড়িয়ে দিয়েছিল যখন জানে তারা যে সারেন্ডার করতে হবে, এবং একই সাথে আমাদের মা বোনদের ক্যাম্পে ধরে নিয়ে মাসের পর মাস তাদের উপর পাশবিক অত্যাচার করে। শূন্য হাতে দাঁড়িয়ে ধ্বংসস্তূপের উপর যাত্রা শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। মাত্র 3.5 বছরের মধ্যে সেই যুদ্ধ বিধ্বস্ত দেশ, রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, অফিস, আদালত সবকিছু বিধ্বস্ত ছিল। সেগুলি মেরামত করা, একটি রাষ্ট্র পরিচালনা এবং সংবিধান প্রণয়ন করে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা এবং দেশকে আর্থসামাজিকভাবে উন্নয়নের পথে যে অগ্রযাত্রা শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় 1975 সালে বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল। ঠিক যখন বাংলাদেশের মানুষ একটু শান্তির মুখ দেখেছে এবং অগ্রযাত্রা শুরু হয়েছে, একটু স্বস্তি ফিরে এসেছে, ঠিক সেই সময় 15 আগস্ট জাতিপিতাকে হত্যা করে। আর এই হত্যার পর থেকে বাংলাদেশের সকল অগ্রযাত্রা স্থবির হয়ে যায়। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় তিনি পেয়েছিলেন সেই 72 সালে মাত্র 92-93
মার্কিন ডলার, যেটাকে তিনি $277 মার্কিন ডলারে উন্নীত করেছিলেন 1975 সালের পর। এরপর 1975 থেকে 91 সাল পর্যন্ত এরপর আর কোনো অগ্রযাত্রাই ছিল না, বরং মাথাপিছু আয় হ্রাস পেয়েছিল। প্রবৃদ্ধি 9% পর্যন্ত অর্জন করেছিলেন। আজ পর্যন্ত কোনো সরকারই, এমনকি আমরাও না, এই 9% পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়নি। সমগ্র বিশ্বে আন্তর্জাতিক সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করা, বিভিন্ন প্রায় 126টি দেশের তিনি স্বীকৃতি আদায় করা এবং দেশকে একটা মর্যাদার দিকে যে নিয়ে গিয়েছিলেন। 75-এর পরে বারবার মিলিটারি ডিক্টেটরদের ক্ষমতা দখল এবং দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়া, বারবার কু হওয়া, মুক্তিযোদ্ধাদের হত্যা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে হত্যা, বিভিন্নভাবে যে সমস্ত ঘটনা ঘটেছিল তাতে বাংলাদেশের ভাবমূর্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়েছিল। এমনকি খাদ্য নিরাপত্তা ছিল না, মানুষের কাছে ভিক্ষা চেয়ে চলতে হতো। অথচ জাতিপিতা বলেছেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। যে আদর্শ নিয়ে তিনি দেশটা গড়ে তুলতে চেয়েছিলেন সেই আদর্শটাই নস্যাৎ হয়ে যায় এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মানুষের যে মহান ত্যাগের ইতিহাস, সেই ইতিহাসও মুছে ফেলা হয়। যে চেতনা দিয়ে দেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই জয় বাংলা স্লোগান, সেটা নিষিদ্ধ। 7ই মার্চের ভাষণ, যে ভাষণ প্রতিটি মুক্তিযোদ্ধাকে প্রতিদিন অনুপ্রেরণা যোগাতো, সেটাও নিষিদ্ধ ছিল। এমনকি জাতিপিতার ছবিটাও কখনো দেখানো হতো না। বিকৃত একটা ইতিহাস এদেশের মানুষ জানতে পারে। খুনিদেরকে কোনো বিচার হয়নি, তাদের ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে তাদেরকে বিচার হাত থেকে মুক্তি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। যুদ্ধ অপরাধী যাদের বিচার হয়েছিল, যে কারাগারে বন্দী ছিল, তাদেরকে মুক্ত করে সামাজিকভাবে প্রতিষ্ঠিত শুধু করা হয়নি, তারা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত ছিল। প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা বিভিন্ন পদে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। প্রতি রাতে ছিল কারফিউ। মানুষের স্বাধীনভাবে চলার অধিকারটুকু পর্যন্ত ছিল না। 75-এ যখন আমার বাবা মা ভাইকে হত্যা করা, আমার ছোট বোনেরা, আমি তখন বিদেশে ছিলাম। এরপর 6টি বছর আমরা দেশে আসতে পারিনি। এমনকি আমার ছোট বোন রেহানা, তার পাসপোর্টটাও তখন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা রিনিউ করতে দেয়নি। বিদেশে রিফিউজি হিসেবে থাকা, নিজেদের আত্মপরিচয়টাও দিতে না পারা, এর থেকে কষ্টের আর কি হতে পারে। 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যখন আমার বাবা বন্দী হয়ে যান, এরপর মাকে বন্দি করে, সাথে আমরাও বন্দি ছিলাম। আমাদের কোনো একতলা একটা বাড়ি, ধানমন্ডি, এখন 9-এর A 26 নম্বর বাসা, তখন একতলা একটি বাড়ি ছিল, সেইখানে আমাদের রেখে দিয়েছিল। সেখানে কোনো ফার্নিচার ছিল না, খাদ্যের কোনো নিরাপত্তা ছিল না, কোনো কিছুই ছিল না, আমাদের কোনো নিরাপত্তাই ছিল না, ওইভাবে রেখে দিয়েছিল। সেটাও তখন আমরা একভাবে কাটিয়েছি। কিন্তু রিফিউজি হিসেবে থাকাটা এবং স্বজনহারা বেদনা নিয়ে, এটা ছিল আরও কষ্টকর। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে, এদেশের মানুষ বঞ্চিত থাকবে, এদেশের মানুষ কখনো তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, এটা হতে পারে না। 81 সালে দেশে ফিরে আসার পর থেকে আমাদের পরিচয় সব থেকে বেশি আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে আবার তার স্বগৌরবে ফিরিয়ে আনা, বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করা এবং দেশকে একটা মর্যাদার আসনে নিয়ে আসা। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে যে মর্যাদা আমরা বিশ্বব্যাপী অর্জন করেছিলাম, যা ধূলিসাৎ হয়েছিল 75 15 আগস্ট জাতিপিতাকে হত্যার মধ্য দিয়ে, আবার সেই মর্যাদাকে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য ছিল। তাই 21 বছর পর যখন সরকার গঠন করার সুযোগ পাই, তখন থেকে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করি। কারণ জাতিপিতা আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানে অনুচ্ছেদ 21-2 আলোকে আমরা সেবামুখী জনপ্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি আমাদের আওয়ামী লীগ সরকার গ্রহণ করে। কারণ আমরা দেখেছি যে আমরা যদি একেবারে উপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত একটা জবাবদিহিতা এবং কার্য সম্পাদনের কিভাবে
অগ্রগতি হবে, কিভাবে বাস্তবায়ন হবে সে সম্পর্কে ব্যবস্থা না নিই তাহলে সমস্ত কাজ সঠিকভাবে বাস্তবায়ন হয় না। তাই আমরা দ্বিতীয়বার যখন সরকারে আসি তখন থেকে আমরা এই পদ্ধতিটা নিয়েছি, যা আমরা 14-15 এই অর্থ বছরে চালু করি। আর এরই ধারাবাহিকতায় আজকে 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 11তম বারের মতো স্বাক্ষর করা হলো এবং আজকে এখানে আপনারা স্বাক্ষর করলেন এবং আপনারা আবার প্রত্যেকটা সচিব আপনার নিজস্ব মন্ত্রণালয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভাগ আছে, বিভিন্ন প্রতিষ্ঠান, সেই সব জায়গাগুলির সাথেও আপনাদের এইভাবেই একটা যোগাযোগ করে চুক্তি সম্পাদন করে প্রত্যেকের উপর যে সমস্ত দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্বগুলি যথাযথভাবে পালিত হয় কিনা নিশ্চয়ই সে ব্যাপারে নজর রাখতে হবে এবং সেটা আপনারা রাখবেন আমি আশা করি। পাশাপাশি আমরা আমাদের বাজেট যেটা 2009 সালে যখন সরকার গঠন করে 2008-09 বাজেট মাত্র 68,000 কোটি টাকা ছিল, আজকে তো আমরা লাখ টাকার উপরে উঠে গেছি, 7,97,000 কোটি টাকার বাজেট। এই বিশাল বাজেট আমরা দিয়েছি। আমাদের লক্ষ্যটা কি? মানুষের ভাগ্য পরিবর্তন, আর্থসামাজিক উন্নতি সাধন এবং বাংলাদেশকে আজকে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটা অর্জন করা। 2096 সালে সরকার গঠন করে 5 বছর ছিলাম, সাক্ষরতার হার বাড়িয়েছিলাম, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে সেগুলি আর পরবর্তীতে থাকেনি, কারণ মাঝখানে আরও 8টা বছর, প্রথমে 21 বছর, এরপরে 8 বছর হারিয়ে যায়। 2008 নির্বাচনে জয়ী হয়ে যখন সরকার আসি তখন থেকে আমাদের এই প্রচেষ্টাই ছিল এবং আমরা সেই সাথে সাথে স্বল্পমেয়াদী, আশুকরণীয়, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নিই। পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা প্রণয়ন করি। সেই সাথে সাথে আমরা 2010 থেকে 2021 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি। একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যদি আমরা এগোতে পারি, পরিকল্পিতভাবে যে এগোতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য অর্জন করতে পারবো। আর আওয়ামী লীগ একটি দল, আমাদের নিজস্ব অর্থনৈতিক নীতিমালা আছে এবং আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন থেকে আমাদের প্রস্তুতি ছিল, সবসময় আমরা দেশের কথা ভাবতাম, চিন্তা করতাম এবং সেভাবে আমাদের বিভিন্ন সাব কমিটি করে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের করণীয় সেগুলো আমরা সুনির্দিষ্ট করি এবং তারই ভিত্তিতে আমাদের নির্বাচনী ইশতেহার, এবং যখনই আমরা বাজেট দিই এই নির্বাচনী ইশতেহারের ভিত্তিতেই বাংলাদেশকে ধাপে ধাপে কীভাবে এগিয়ে নিয়ে যাব সেভাবে আমরা প্রণয়ন করি। আর সেই ইশতেহারের ভিত্তিতে আজ আমাদের সমস্ত কর্ম পরিকল্পনা যা বাস্তবায়নের মাধ্যমে আমরা আজকে অনেক দূর এগিয়ে যেতে পেরেছি। কাজে আমরা আমাদের লক্ষ্য হচ্ছে, আমরা চাচ্ছি যে বাংলাদেশ আরও দ্রুত উন্নতি করুক, আর সেই লক্ষ্য নিয়ে আমরা চাই কিছু কাঠামোগত সংস্কার, এটা প্রতিনিয়ত প্রয়োজন। ডিজিটাল সিস্টেম কখনো ছিল না বাংলাদেশে। 96 সালে কেউই কম্পিউটার ব্যবহার করতো না, তখন কোনো ডিজিটাল সিস্টেমই ছিল না, সমস্ত টেলিফোনও ছিল অ্যানালগ করা। আমরাই এসে প্রথম ডিজিটাল টেলিফোন এবং এই কম্পিউটার ব্যবহারের উপরে গুরুত্ব দেওয়া এবং এই আধুনিক প্রযুক্তির উপরে আমরা কাজ শুরু করি এবং সেইভাবে আমাদের কর্মসম্পাদন বিভিন্ন উদ্যোগ আমরা নিই। দর্শক, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই এবং এপিও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এতক্ষণ বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল 12টা নিউজ আওয়ার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড।